পালাও পালাও পালাও, জঙ্গলে বিড়াল ভূত এসেছে, বিড়াল ভূত। কি বলছো কি? বিড়াল ভূত? এবার কি হবে? শোনো তোমরা, মহারাজ আমায় দায়িত্ব দিয়ে গেছেন। আমার প্রাণ থাকতে তোমাদের কিছুই করতে পারবে না ওই শয়তান। এই জঙ্গলে আমি রাজ করব, আমায় কেউ আটকাতে পারবে না। শুনুন সবাই, এই শয়তানকে শেষ করতে হলে আমাদের একটা ফাঁদ পাততে হবে। হিমাচল প্রদেশের উত্তরে ছিল বসন্তপুর জঙ্গল। সেই জঙ্গলের একটি ছোট্ট গুহায় বাস করত রূপালী ও তার স্বামী হাসা। হাসা সারাদিন জঙ্গলের নদী নালায় ঘুরে বেড়ায়, আর রূপালী তার ছোট বন্ধু টুনির সাথে বসে বসে গল্প করে। তাদের গুহা থেকে একটু দূরে নদীর পাশে একটি গাছে থাকে টুনি। একদিন রূপালী টুনির কাছে গিয়ে দেখে টুনি মনের সুখে গান গাইছে। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গিটার বাজাই, নেই তো কোনো কাম, আহা নেই তো কোনো কাম। ছোট্ট পাখি মিষ্টি পাখি টুনি আমার নাম, খাই দাই গিটার বাজাই, নেই তো কোনো কাম, আহা নেই তো কোনো কাম। টুনিকে এভাবে গান গাইতে দেখে রূপালী বলল, আরে টুনি, তুমি তো বেশ ভালো গান গাও দেখি। আবার দেখছি গাছের পাতা দিয়ে গিটারও বানিয়েছো, তোমার বেশ বুদ্ধি আছে। আরে রূপালী যে, কখন এলে? অনেকদিন হলো গান গাই না বুঝলে, তাই আজ এই প্রকৃতির মিষ্টি হাওয়ায় একটু গান গাইতে মন চাইলো। ঠিক বলেছ, এখনকার আবহাওয়াটা বেশ ভালো, এমন আবহাওয়ায় মন বেশ ভালো থাকে। তারা বেশ খুশিতেই কথা বলছিল। ঠিক তখনই নদী দিয়ে একটা মা হাঁস তার দুই ছানাকে নিয়ে যাচ্ছে, আর তারা দুজনে নদীর দিকে তাকিয়ে আছে। হঠাৎ টুনি লক্ষ্য করলো রূপালীর মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর টুনি বলল, কি গো রূপালী, তোমার আবার কি হলো? তুমি এভাবে মন খারাপ করে রইলে কেন গো? কি আর বলবো দুঃখের কথা, তুমি তো সবই জানো। আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর হলো, কিন্তু এখনো পর্যন্ত একটা ছানাও তো দূরের কথা, একটা ডিমের দেখাও পেলাম না। কিন্তু দেখো, মা হাঁসটা তার ছানাদের নিয়ে কত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে। দুঃখ পেও না রূপালী বোন, তুমি বরং কালকে আমার সাথে টাকু তান্ত্রিকের কাছে যেও, তান্ত্রিক মশাই কিছু একটা ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে টুনি, কালকে আমি তোমার সাথে যাব। আজ তাহলে আসি, কাল দেখা হবে। এই বলে রূপালী সেখান থেকে চলে আসি তার গুহায়। গুহায় এসে দেখে হাসা তার জন্য আগে থেকেই অপেক্ষা করছে। রূপালীকে দেখে হাসা তখন বলল, এতক্ষণ কোথায় ছিলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। টুনির সাথে দেখা করে আসলাম। জানো, টুনি আমায় বলেছে কালকে সে আমাকে টাকুতান্ত্রিকের কাছে নিয়ে যাবে, আমাদের যেন ছানাপোনা হয়। তাই নাকি? তাহলে কালকে আমিও যাব তোমার সাথে। ঠিক আছে, নেও এখন তাহলে ঘুমাও, কাল সকাল সকাল উঠতে হবে। সকালে ঘুম থেকে উঠে রূপালী ও হাসা রওনা হয় টুনির কাছে। টুনি হাসা ও রূপালীকে একসাথে দেখে বলল, আরে আজ তো দেখছি রূপালীর সাথে হাসাও এসেছে। যাক, ভালোই হলো। চলো চলো, তোমাদের দুইজনকে নিয়ে
ডাকুতান্ত্রিকের কাছে যাই। তারপর তারা ডাকুতান্ত্রিকের কাছে চলে আসে। এসে দেখে ডাকুতান্ত্রিক একটা গাছের নিচে ধ্যানমগ্ন হয়ে বসে আছে। ডাকুতান্ত্রিককে এভাবে ধ্যানে বসে থাকতে দেখে টুনি বলল, তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, আরে একবার চোখ খুলুন, দেখেন কাদের নিয়ে এসেছি। টুনির এমন কথা শুনে ডাকুতান্ত্রিক চোখ খুলে বলল, কে রে? কে আমার ধ্যান ভাঙালি? কি হয়েছে বল? অপরাধ নেবেন না তান্ত্রিক মশাই, আমি টুনি, আর এ হচ্ছে হাসা ও রূপালী। আমরা বসন্তপুর জঙ্গল থেকে এসেছি। আমার কাছে কেন এসেছিস? কি চাই তোদের? তান্ত্রিক মশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার আর রূপালীর বিয়ে হয়েছে আজ প্রায় 2 বছর হলো, কিন্তু এখনো কোনো চানা হয়নি আমাদের। যদি আপনি কিছু একটা করতেন। আমি বুঝতে পেরেছি তোমাদের সমস্যার কথা। তবে শোনো, ছানা হওয়া আর না হওয়া সবই ওপরওয়ালার ইচ্ছা। তবে এই নাও একটি পদ্ম ফুল। আগামীকাল সূর্যোদয়ের সময় এই ফুল তুমি খাবে। আশা করি ওপরওয়ালা ভালো কিছু দেবেন। তান্ত্রিক মশাই রূপালীর হাতে পদ্ম ফুলটা দিল। তখন টুনি বলল, শোনো হে জাতিকুল, তান্ত্রিক মশাই দিলেন পদ্ম ফুল। উপরওয়ালার ইচ্ছাই হবে রূপালীর ছানা। আমাদের হবে আজ ভোজখানা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের ছানা হলে অবশ্যই ভোজ খাওয়াবো। আচ্ছা তান্ত্রিক মশাই, এখন তাহলে আমরা আসি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাঁস ও রূপালী ঘুম থেকে উঠে দেখে ওগো, কি সুন্দর ডিম, দেখেছো? উপরওয়ালা এতদিনে আমাদের দিকে তাকালেন। আমি চাই এই খুশি সংবাদটা টুনিকে দিয়ে আসি। তারপর হাঁস চলে যায় খাবারের খোঁজে। আর রূপালী টুনির কাছে বেশ ভালোই দিন কাটছিল তাদের। দেখতে দেখতে রূপালী আরো একটি ডিম পারে। এবং বেশ কিছুদিন পর তাদের 2টি বাচ্চাও হয়। একদিন টুনি রূপালীকে বলল, তোমাদের ছানা তো হলো, এবার আমাদের ভোজ খাওয়াবে কবে? আরে টুনি, খাওয়াবো খাওয়াবো, তোমাদের ভোজ খাওয়াবো। আগামী পরশু ভোজের আয়োজন করেছি। ও তাই? তো ভোজে কি কি থাকছে শুনি? আমাদের ভোজে থাকছে চিংড়ির মালাইকারি, বাটার চিকেন, মাটন আহনা, ছানার ঘুগনি, মোরগ পোলাও, লাঠি কাবাব, আর তোমার জন্য স্পেশাল থাকছে ইলিশ ভাজা। আরে বাহ, খাবারের নাম শুনেই তো জিভে জল চলে আসলো। তার উপরে ইলিশ ভাজা, তাহলে তো একটা গান গাইতেই হয়। আরে কি মজা, কি মজা, জমিয়ে খাবো ইলিশ ভাজা। হাসির হয়েছে 2 ছানা, আগামী পরশু হবে ভোজখানা। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই, আগামী পরশু চলে এসো। তারপর রূপালী চলে আসে। দুই দিন পর হাঁস ও রূপালী ভোজের আয়োজন করে। বনের সব পশু পাখিরা সেই ভোজে আসে এবং সিংহ মহারাজও সেখানে ছিল। আর এদিকে ভোজের গন্ধ পেয়ে সাপভূত তার গুহা থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে, খাবারের গন্ধ বেশি আসছে মনে হয়। যাই তো, যাই, গিয়ে দেখি কোথায় খাওয়া দাওয়া হচ্ছে। তারপর সাপভূত জঙ্গলে ঘুরতে ঘুরতে
হাঁসের গুহার সামনে চলে আসি এবং গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকি। রূপালি, খাবারটা দারুণ ছিল, কিন্তু তোমাদের ছানাদের নামটা কি রাখলে সেটা তো বললে না। এখনো কোনো নাম রাখিনি, তবে সিংহ মহারাজকে বলবো নাম রাখার জন্য। তারপর সিংহ মহারাজ দুই ছানা দুটি নাম রাখলো। বড় ছানার নাম চম্পা আর ছোট ছানার নাম চুটকি। আর এই সব কিছু আড়াল থেকে দেখছিল সাপ ভুট্টা। আরে, হাসা ও রূপালীর ছানা হয়েছে, তাই তারা ভোজের আয়োজন করেছে। বেশ, আজ সবাই ভোজ করছে, আর কাল ভোজ করব আমি। এই ছানারা আমারই পেটে যাবে। হা 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 হা। তারপর সাপ ভূত সেখান থেকে চলে যায়। আর হাসা ও রূপালী তাদের দুই ছানাদের নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটাচ্ছিল। কিন্তু একদিন হাসা ও রূপালী খাবারের খোঁজে বাইরে বের হয়ে গেল, আর হাঁসের দুই ছানা গুহার ভিতরেই ছিল। ঠিক তখনই সেখানে সাপ ভূত চলে আসে। আরে, আজ তো দেখি শিকার একেবারেই আমার সামনে। এই তো সুযোগ। হাসা ও রূপালী এখন গুহায় নেই। আজ আমি ছানা দুটোকে চিবিয়ে চিবিয়ে খাবো। হা 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 হা। তারপর সাপ ভূত ধীরে ধীরে হাঁসের গুহার দিকে এগিয়ে যায়, আর এদিকে একটা চিল সাপ ভূতকে হাঁসের গুহার দিকে যেতে দেখে সেখানে উড়ে আসে। এই সাপ ভূত তো দেখছি হাঁসের ছানাদের খাওয়ার মতলব এটেছে। না না, আমাকে যে করেই হোক সাপ ভূতকে আটকাতেই হবে। তারপর চিল সাপ ভূতের সামনে গিয়ে বলে, সাপ ভূত, তুই এখনই এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। কি রে চিল, তুই আমার পথ আটকালি কেন? সামনে থেকে সরে যা। ওরা আমার শিকার, আজ আমি ওদের চিবিয়ে চিবিয়ে খাবো। কখনোই না, আমি বেঁচে থাকতে তুই ওদের ছুঁতেও পারবি না, শয়তান। চিল ও সাপ ভূত একে অপরের সাথে এভাবেই কথা বলছিল। ঠিক তখনই হাসা ও রূপালী সেখানে চলে আসে। সাপ ভূত তাদের দেখে চিলকে বলল, চিল, আমাকে আজ শিকার করতে না দিয়ে তুই ঠিক করিসনি। আমি আবার আসবো, দেখি তোরা কতক্ষণ আমার হাত থেকে ওই ছানাদের বাঁচিয়ে রাখিস। তারপর সাপ ভূত সেখান থেকে চলে যায়। আর হাসা ও রূপালী চিলকে ধন্যবাদ জানায়। চিল ভাই, তুমি না থাকলে আজ যে কি হতো, তোমার এই ঋণ আমরা কখনো ভুলবো না। এটা তো আমার কর্তব্য ছিল, কিন্তু এখনই কিছু না করলে সেই সাপ ভূতটা আবার আসবে। কিন্তু চিল ভাই, আমরা কি করব? আমরা তো এই সাপ ভূতের সাথে পারবো না। তারা যখন সবাই কথা বলছিল, ঠিক তখনই সেখানে টুনি আসে এবং বলে, কি হয়েছে হাসি? এভাবেই ঘাবড়ে আছো কেন? তারপর রূপালী টুনিকে সব খুলে বলে। টুনি সব শুনে বলল, ও, এই ব্যাপার। তাহলে শোনো আমার কথা। আমরা কোনোভাবে ওই সাপ ভূতকে শেষ করতে পারবো না। তাকে শেষ করতে হলে আমাদের ডাকুতান্ত্রিকের কাছে যেতে হবে। হ্যাঁ, তাহলে চলো ডাকুতান্ত্রিকের কাছেই যাই। তোমরা সবাই ডাকুতান্ত্রিকের কাছে যাও, আমি তাহলে আসি এখন, আমার একটু কাজ আছে। তারপর চিল সেখান থেকে চলে যায়। আর তারা সবাই ডাকুতান্ত্রিকের কাছে আসে এবং ডাকুতান্ত্রিককে সবকিছু খুলে বলে। ডাকুতান্ত্রিক এসব শোনার পর বলল, কি
সাবভূত, ওই শয়তানটাকে তো আজ থেকে প্রায় শত শত বছর আগে অন্ধকার গুহায় বন্দি করা হয়েছিল। সে আবার জাগ্রত হয়েছে। সে তো খুব ভয়ঙ্কর। তাহলে তান্ত্রিক মশাই, আর তাকে কি শেষ করা যাবে না? তাকে শেষ করতে পারবে, কিন্তু তাকে শেষ করতে হলে তাকেই দরকার। কাকে তান্ত্রিক মশাই, কাকে? সেই সাদা হায়রা। সাদা হায়রা? সাদা হায়রা। সে থাকে অচিনপুর জঙ্গলে। যদি কেউ তাকে গিয়ে আনতে পারিস, তাহলে সেই হায়রাই পারবে শয়তান সাবভূতের সাথে মোকাবেলা করতে। তাহলে আমি যাব, আমি গিয়ে নিয়ে আসবো সাদা হায়রাকে। না রূপালী, তুমি পারবে না। আমি যাব, আমি গিয়ে সেই সাদা হায়রাকে নিয়ে আসবো। না, তুমি ছানাদের খেয়াল রেখো, আমি টুনিকে সাথে করে নিয়ে হায়রাকে আনতে যাচ্ছি। চলো টুনি, আমরা রওনা হই। রূপালী হাসার কোনো কথা না শুনে টুনিকে সাথে নিয়ে রওনা হলো অচিনপুর জঙ্গলে সাদা হায়রাকে আনতে। বেশ কয়েক ঘন্টা চলার পর তারা এসে পৌঁছায় অচিনপুর জঙ্গলে। কিন্তু হায়রা কোথায় থাকে তারা কেউই জানে না। তাই তারা জঙ্গলের এদিক ওদিক ঘুরতে লাগলো। অবশেষে তারা একটা পেঁচাকে দেখতে পেল। তারপর টুনি বলল, আরে ও পেঁচা ভাই, বলি শুনছো, সাদা হায়রাটা কোথায় থাকে বলতে পারবে? কে গো তোমরা? তোমাদের তো এই জঙ্গলের মনে হচ্ছে না, আর হায়রাকে কেন খুঁজছো? পেঁচা ভাই, তুমি ঠিকই বলেছ, আমরা এই জঙ্গলের না, একটা বিপদে পড়ে এখানে এসেছি। তুমি কি বলতে পারবে সাদা হায়রাটা কোথায় থাকে? বলছি, আগে বলো কি হয়েছে, হায়রাকে কেন খুঁজছো? তাহলে শুনো। এই বলে রূপালী পেঁচাকে সব খুলে বলে। পেঁচা সব শোনার পর বলল, শোনো, আমি তোমাদের বলি, জঙ্গলের উত্তরে নদীর পাড়ে মায়াবী নামে একটা গুহা আছে, সেখানেই সাদা হায়রাকে পাবে। তারপর রূপালী ও টুনি সেখান থেকে চলে আসে এবং পেঁচার কথা মতো জঙ্গলের উত্তরে নদীর কাছে সেই গুহার সামনে আসে। কিন্তু সেখানে তারা কাউকেই দেখতে পায় না। কি গো রূপালী, এখানে তো কেউই নেই, তাহলে এখন কি করব? দাঁড়াও, আমি দেখছি, মনে হয় গুহার ভেতরে হায়রাটা আছে, একবার ডেকে দেখি। হায়রা ভাই, ও হায়রা ভাই, তুমি কি আছো? রূপালীর এমন ডাক শুনে গুহার ভিতর থেকে হায়রা বেরিয়ে আসি এবং বলি, কে রে? কে এই অসময় আমার ঘুম ভাঙালি? আমি গো হায়রা ভাই, অনেক দূর থেকে তোমার কাছে এসেছি, আমাদের বাঁচাও হায়রা ভাই, আমাদের বাঁচাও। কি হয়েছে কি সেটা তো বলো, আমি তোমাদের কিভাবে বাঁচাবো? তারপর রূপালী হায়রাকে সব খুলে বলল। হায়রা সব শুনে বলতে লাগলো, ও, এই ব্যাপার। বেটা সাবভূত পুরো জঙ্গলে তাণ্ডব চালাচ্ছে। বেটাকে দেখছি এইবার একটা শিক্ষা দিতেই হবে। আমাকে নিয়ে চলো তোমাদের জঙ্গলে। তারপর তারা হায়রাকে নিয়ে সবাই রওনা হয় বসন্তপুর জঙ্গলে ফিরে আসার জন্য। আর এদিকে জঙ্গলের সাপভূত তাণ্ডব শুরু করে দেয়। পুরো জঙ্গলের পশু পাখি ধরে ধরে খেতে থাকে। সাপভূত জঙ্গলে ঘুরতে ঘুরতে ডাকুতান্ত্রিকের কাছে চলে আসে। সেখানে এসে দেখে হাঁসের দুই ছানা সেখানে আছে। তারপর সে বলে, আরে, এই ছানাদের পুরো জঙ্গলে খুঁজে খুঁজে আমি হয়রান।
আর এরা দেখি এখানে। আজ যা কিছুই হয়ে যাক, আমি এই ছানাদের খাবই। হা 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 হা। আমার শরীরে প্রাণ থাকতে তুই আমার ছানাদের কিছুই করতে পারবি না শয়তান। সাবভূত, এখান থেকে চলে যাও বলছি, তা না হলে ভালো হবে না বলে দিলাম। কি চলে যাব? আমাকে মারার মতো কে আছে এই জঙ্গলে? আজ আমি তোদের সব কটাকে খাবো। হা 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 হা। এমন করো না সাবভূত, দেখবে সে আসবে, সে এসে তোমায় মারবে। কে? কার এত বড় সাহস যে আমায় মারবে? আমি মারবো তোকে সাবভূত। অনেক জ্বালিয়েছিস এই নিরীহ প্রাণীদের, এবার তোকে শেষ করার পালা। তোমরা এসেছো তোমরা। আমি বলেছিলাম সে আসবে, এবার তোকে কে বাঁচাবে শয়তান? তুই আমায় মারবি? এত বড় সাহস! আয় তবে দেখি কার কত দম আছে। এই বলে সাবভূত যেই হায়রার কাছে আসে, ঠিক তখনই হায়রাও ঝাঁপিয়ে পড়ে সাবভূতের উপর। দুজনের মাঝে শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। অবশেষে সাবভূতকে মেরে ফেলে হায়রা। তুমি পেরেছো হায়রা, তুমি পেরেছো। এই শয়তান সাবভূতকে শেষ করতে পেরেছো। হায়রা ভাই, তোমার কাছে আমরা কৃতজ্ঞ। তোমার এই ঋণ আমরা কখনোই ভুলবো না। দুষ্ট সাপের পতন হলো, মরেছে সে আজ। সব প্রাণীদের মেরে একা করবে নাকি রাজ। স্বপ্ন তার ভেস্তে গেল, মরে হলো শেষ। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের নাম আমাদের ভিডিওতে দেখানো হয়। আজকের লাকি ড্রয়ের নির্বাচিত নামগুলো হলো আনিশা, আদিল, রনি, সিয়াম, আয়ান, ফেরদৌসি, সালমা, তাফির, মরিয়ম চৌধুরী, আফিফা, সামিহা, মুসালিম, নুসরাত, রেশমা, লাবিব। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।